কবরের মধ্যে তামার পয়সা খেতে খেতে নাটাভূত কিছু আওয়াজ শুনল। মাঝরাতে টিকটিক করে কে নাচছে, সেটা আবার শ্মশানে? এমনটা ভেবে বাইরে এসে দেখার সময় 4 জন অস্থিপঞ্জর একটা রিকশাকে টানতে টানতে গ্রামে ঘুরছে। ওড়াত 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 ওড়াত। ব্রহ্ম ব্রহ্ম বিভ্রম জয়া জয়া বিভ্রম জয়া জয়া। ওকে, মাঝরাতে কঙ্কালগুলো এত আওয়াজ করছে কেন? ব্রহ্ম ব্রহ্ম বিভ্রভম জয়া জয়া বিভ্রম জয় হো জয় হো। ব্রহ্ম ব্রহ্ম বিভ্রভম জয়া জয়া বিভ্রম জয় হো জয় হো। এই গ্রামটা বিদঘুটে, কিন্তু আমি গ্রামে প্রথমবার এসেছি। এইটা কেমন চেঁচামেচি! যতক্ষণ আমি এর গল্প না জানতে পারি আমার ঘুম আসবে না। এই গ্রামে থেকে এদের গল্পটা জানি আমি। এমন ভেবে ও শ্মশান ঘাটের একটা গাছে চড়ে গেল, পা ঝুলিয়ে শুয়ে পড়ল। এই দৃশ্যমান গ্রামের নাম বিভ্রমপুর। 14 বছর আগে এই গ্রাম সম্পন্ন লোকেদের হাসিখুশি চেহারায় ভরা ছিল, কিন্তু এখন সব ঐশ্বর্য শেষ। একটা বড় ভাঙাচোরা বাড়ি ছাড়া আর কিচ্ছু নেই। এই গ্রামের লোকেরা পাশের গ্রামের রোজকার কাজ করতে করতে যা কিছু টাকা পায় তা দিয়ে দিন চলে। গ্রাম প্রধান চন্দ্রবাবু গ্রামের মধ্যখানে একটা খণ্ডহর মণ্ডপের উপরে চোখে জল নিয়ে, বিভ্রম দেবী, এমন কিছু করুন যে আমরা আপনার পুজো করতে পারি। এইসব অদৃশ্য রূপে নাটাভূত গাছ থেকে দেখছিল। অন্ধকার হওয়ার সাথে সাথে গ্রামের সব লোকেরা বাড়ির আলো নিভিয়ে দরজা বন্ধ করে দেয়। সারা গ্রাম নিস্তব্ধ হয়ে যায়। কবরের উত্তরের দিকে একটা কুয়োর মধ্যে থেকে 4টে অস্থিপঞ্জর বেরোলো। কেউ কাঁদতে কাঁদতে, কেউ মন্ত্র পড়তে পড়তে। খণ্ডহর মণ্ডপের সামনে একটা পুরনো রথকে টানতে টানতে গ্রামের চারিদিকে ঘুরছে। এইসব দেখে নাটাভূতের আরো জিজ্ঞাসা বেড়ে গেল। ওদের কাহিনী জানার জন্য সেই গ্রামেই থেকে যায়। এমন ছিল, মহুয়াতে ধর্মসেবী নামের এক লোক মন্ত্রজানা কাকির কাছে এসে, কাকি, তোমাকে আমার সাহায্য করতে হবে। আমার নাম ধর্মশিবেরী। আমার স্ত্রী এইমাত্রই মারা গেল। আমার একমাত্র মেয়েকে ছেড়ে আমার আর কেউ নেই। আমার স্বাস্থ্যটাও ভালো নেই কাকি। আমার মরে যাওয়ার আগে আমার মেয়ে দিব্যার বিয়ে একটা ভালো ছেলের সঙ্গে করাতে হবে, কিন্তু আমার মেয়ের গণ্ড সর্পদোষ আছে। সেই কারণে দিব্যার সঙ্গে কেউ বিয়ে করছে না। তার জন্য যোগ্য বর কোথায় থাকবে? আছেও কিংবা নেই, আমার মেয়ের বাস্তবে বিবাহর যোগ আছে কিনা সেইটা আপনাকেই বলতে হবে কাকি। আমি ভূত পেশাচ ডাইনি এদেরকে শেষ করে দিতে পারি, কিন্তু আমি বিয়ের জাতক তো দেখতে পারি না। এটার জন্য সেই লোকেদের কাছে যেতে হবে যারা গ্রহ আর জ্যোতিষ শাস্ত্রের কথা জানে। এক কাজ করো, আমাদের গ্রাম থেকে পশ্চিমের দিশায় যখন যাবে প্রতাপগড় নামের এক জায়গা পড়বে। ওখানে জনমদগ্গী নামের এক মহর্ষি থাকে। তার কাছে দৈব শক্তির সাথে সাথে বেতাল শক্তিও আছে। তোমার সমস্যার সমাধান জানাবে। যাও, মেয়েকে সাথে নিয়ে যেও। যেমনটা মন্ত্রজানা কাকি বলেছে, দিব্যার সাথে সমুদ্রে যাত্রা করে সে প্রতাপগড়ে পৌঁছায়। নিজের দুঃখের কথা জনমদগ্গীকে জানিয়ে, মন্ত্র কাকি বলাতে আপনার কাছে এসেছি। এখন আমি আপনার শরণে। আমার মেয়ের বিয়ে করানোর রাস্তা বলুন স্বামী। জনমদগ্গী মেয়ের পূর্ণ জাতক দেখল। মা দিব্যা, তোমার হবু বর এইখান থেকে 40 মিল দূরে আছে। ওর নাম গো অক্ষর দিয়ে শুরু হবে। ওর কাছে বুদ্ধি কম আছে, কিন্তু খুব শক্তিশালী। ওর গলাতে একটা সাপের চিহ্ন আছে। ও দেখা শুনোতে অতটা ভালো না হলেও তবু ওর জন্ম একটা বিশেষ কারণের জন্য হয়েছে। তোমার জন্ম তার সঙ্গে বিয়ে করার জন্যই হয়েছে। তোমার কাছে তোমার কুলদেবতার আশীর্বাদ আছে। সেই দেবী তোমার থেকে একটা মহান কার্য করানোর জন্যই তোমার জন্ম করিয়েছে। ধর্মশিবেরী, এইখান থেকে পূর্ব দিকে যাওয়ার পরে বিভ্রমপুর আসবে। ওইখান থেকে 18 মিল পশ্চিম দিকে যাওয়ার পরে ত্রিপুরা পৌঁছাবে। দিব্যার হবু বর সেখানেই থাকে। তারও দিব্যার মতন গণ্ড সর্পদোষ আছে। বিভ্রমপুর আমাদের পূর্বপুরুষের গ্রাম স্বামী। আমরা আজকেই প্রস্থান করছি। এতটুকু বলেও দিব্যাকে নিজের সাথে নিয়ে গিয়ে মহর্ষি জনমদিক যেই জায়গাটা বলেছিল সেদিকে গেল। ওদিকে ত্রিপুরাতে গোপী একটা বড় পাথরকে
একলাই তুলে নিয়ে আসে আর কুয়োর মধ্যে ফেলে দেয়। আরে এটা কি করলি গোপী? 1 টাকা কম ছিল বলে সব কাজ তুই বিগড়ে দিলি রে। খুচরো নি কালকে দিয়ে দেবো বলেছিলাম, 1 টাকার জন্য এত কিছু? এমন চলবে না, কথা দিয়েছো মানে করতে হবে। কুয়োর থেকে বের করার জন্য 5 টাকা বলেছিলাম, 4 টাকা দিয়ে 1 টাকা রাখতে চাও তুমি? তাই যেখান থেকে পাথর বের করেছিলাম সেইখানেই ফেলে দিলাম। আমার সঙ্গে প্রতারণা চলবে না। এমন বলে ওখান থেকে চলে যায়। আরে মূর্খ, তোর তো বুদ্ধি মানতে হবে। যে তোর সঙ্গে বিয়ে করবে ওকে শুধু ঠাকুরই বাঁচাতে পারবে। ওইখান থেকে গোপীর পেছনে একটা ব্যক্তি দৌড়ে এসে গোপীর হাতে 5 টাকা দিয়ে, তোমার কুয়োতে জল ফেলাতে দল বয়ে এসে আমার কাজুর ক্ষেত ভিজিয়ে দিয়েছে বাবা। ফসল তোলার সময় ছিল, জল না পেয়ে ক্ষেত শুকিয়ে গিয়ে সেই জগুর থেকে জল চাওয়াতে সে মানা করে দিয়েছিল। এমন বলে খুব খুশি হয়ে ওখান থেকে চলে যায়। কেন জানা নেই, তবে গোপী ছোটবেলা থেকে যেসব কাজ করত সবই বাচ্চাদের মতন মনে হতো, কিন্তু এসব কারোর না কারোর ফায়দা করাতো। গোপীর মা বাবা অমৃতওয়াল্লী আর কেশব রাও খুব ভালো লোক ছিল। কিছুদিন আগেই কেশব রায় অসুস্থ হয়ে মারা গেছে। ওনার 3টে ছেলে, প্রসাদ, গোপী আর বুজ্জি। প্রসাদের বউ পিয়া, বুজ্জির বউ মল্লিকা। গোপীর গণ্ডসর্প দোষের কারণে বিয়ে হয়নি। গোপীর বড় আর ছোট ভাই খুব বোঝদার। ওরা গোপীকে বোকা বানিয়ে ওর সম্পত্তির ভাগও নিয়ে নিতে চায়, কিন্তু মা অমৃতওয়াল্লী গ্রামের প্রধানের সামনে সত্যি কথা বলে, যতক্ষণ গোপীর বিয়ে না হয়ে যায় ততদিন সম্পত্তির ভাগ হবে না। মা, সেইটা একটা বোকা। তুমি যদি এত সম্পত্তি দেবে, একদিন কারোর হাতে প্রতারণা খেয়ে সে সব সম্পত্তি হারিয়ে দেবে মা। তাহলে কি ওকে ওর ভাগ দেব না? আরে বোঝো না তুমি, এগুলো সব তার ভালোর জন্যই। বুঝছি, তুমি না বললেই ঠিক। তুমি বড় ভাইয়ের আগে যখন নিজের বিয়ে করে নিয়েছিলে সেই সময় আমি বুঝে গেছিলাম তোমার মনে ওর জন্য কত ভালোবাসা আর সম্মান আছে। এ খুব ভালো, শুধু একটা দোষ আছে, তাছাড়া একটা মূর্খ পুরো গ্রাম জেনে গেছে, যেই কারণে তার সঙ্গে কেউ বিয়ে করেনি। আর সেই কারণে কি আমি আজীবন বিয়ে না করে থাকবো? আমি এত সব জানি না। ওর বিয়ে হওয়ার পরেই তোমাদের ইচ্ছা মতো ওই সব দস্তাবেজে আমি সই করব, নালে সব সম্পত্তি ওর নামে লিখে মরে যাব। এটা কি মা? সম্পত্তি আর বিয়ের মধ্যে কি সম্বন্ধ? এটা ভালো না। তুমি এদের বিষয়ে জানো না প্রিয়া। যদি সম্পত্তি ওদের হাতে এসে যায় তাহলে গোপীকে ওরা দেখবেই না, সারা জীবন ওকে বিয়ে না দিয়ে একলা ছেড়ে দেবে। মায়ের জেদের জন্য কোনোভাবে একটা মেয়ের সম্বন্ধ নিয়ে এসে গোপীর বিয়ে দিয়ে সব সম্পত্তি নিয়ে নেবার জন্য অনেক গ্রামে মেয়ের খোঁজে ঘুরছে, কিন্তু কোনো ফায়দা হয় না। বেচারা গোপীর হাত খরচার জন্য ওর ভাইরা টাকা দিত না, তাই সারা গ্রামে ঘুরে যা কাজ পেত সেসব করে 10-20 টাকা কামিয়ে মাকে দিয়ে, মা এটা সাবধানে রাখো, যখন আমার দরকার হবে আমি চেয়ে নেব। এইসব খুচরো টাকা সামলে রেখে কি করবি গোপী? তুই জন্ম থেকে লাখপতি। তুমি বিয়ে করে নাও, বউয়ের সাথে সম্পত্তি নিয়ে আরাম করে জীবন কাটাও। গোপী মার কথা পাত্তা না দিয়ে চলে যায়। এমন ছিল ধর্মসেবেরই মহর্ষি জনমদিগের কথা শুনে ত্রিপুরায় পৌঁছে ওখানে একটা বাড়ি ভাড়া নিয়ে ওখানেই থাকছে। একদিন ধর্মসেবেরই একটা ছেলেকে সাপের চিহ্ন দিয়ে বাজারে ঘুরতে দেখল। যেমন জনমদিগ্গি বলেছিল, সেই দিন থেকে ওর পিছু করতে করতে গ্রামের সব লোকেদের থেকে ওর বিষয়ে জিজ্ঞাসা করছে। ওদিকে বিভ্রমপুরে অন্ধকার হওয়ার সাথে সাথে সারা গ্রাম নিস্তব্ধ হয়ে যায়। সবসময় মতন কবরস্থানের কুয়ো থেকে অস্থিপঞ্জর বেরিয়ে গ্রামের রথটাকে ঘোরাচ্ছে। নাটাভূত অনেক দিন ধরে সেই গ্রামেই থেকে শেষমেশ ওই অস্থিপঞ্জর কার, সে রথটা কি, গ্রামের স্ত্রী আর পুরুষ বিয়ে না করে কোনো শুভ কার্য না হয়ে কেন থাকছে, সব কথা জেনে নেয়। মেয়ে 40 বছরের হয়ে গেল, কবে ওর বিয়ে দেব? গ্রাম ছেড়ে চলে যাই, অন্য কোনো গ্রামে গিয়ে মেয়ের বিয়ে দিই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? চটি ভাঙা অবধি মারবো। মেয়ের যদি বিয়ে না হয় তাহলে সারা জীবন সে ঘরে বসে থাকবে। বিভ্রম দেবীকে কথা দিয়ে থাকা যদি না পূর্ণ হলো তাহলে আমরা আর বেঁচে থাকতে পারবো না। ব্রহ্ম ব্রহ্ম বিভ্রম জয়া জয়া বিভ্রম জয় হো জয় হো। ব্রহ্ম ব্রহ্ম বিভ্রম জয়া জয়া বিভ্রম জয় হো জয় হো। ওই দেখো অবশেষে এসে গেছে, চেঁচামেচি করো না, ঘুমিয়ে পড়ো।
এমন বলে আলো নিভিয়ে শুয়ে পড়ে। ওরাত ওরাত মিরাত ওরাত, আরে 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 বেচারা, অনেক বড় কষ্ট এসেছে তোমাদের গ্রামে। এই কথাটা মন্ত্র কাকিকে বলার থাকলেও আমি নিজে সেইখানে যেতে পারবো না, ভূত আত্মার অভিশাপ আছে। আরে আরে বাইরে ভূতেরা ঘুরে বেড়াচ্ছে আর তোমরা এখানে নাক ডাকিয়ে ঘুমাচ্ছ। ওঠো, আমাদের মন্ত্র কাকির সঙ্গে দেখা করো, ওঠো। নাটা ভূতের প্রচেষ্টা ওরা শুনতে পারছে না আর না দেখতে পাচ্ছে। ও, আমাকে গিয়ে এই কথাটা বন্ধুদেরকে বলা উচিত। এমন বলে হাওয়ায় উড়ে সোমেশের গ্রাম প্রতাপগড়ে যায়। ধর্মশিবেরই বিয়ের প্রস্তাবের খোঁজে আছে। এই কথাটা এদিক ওদিক থেকে প্রসাদ আর বুচির কাছে পৌঁছায়। সেই গ্রামের নয়, আমাদের গোপী একটা মূর্খ। এটা জানার আগেই এই কথাটা ওদের কাছে পৌঁছানোর আগে যেরম হোক করেও গোপীর বিয়ে তার সঙ্গে করিয়ে দেব। সম্পত্তি ভাগের কাগজে তার হস্তাক্ষরটাও নিয়ে নেব। হ্যাঁ, এর বোকা হওয়ার খবরটা জানার আগেই তাদেরকে বোঝাতে হবে। চলো তাড়াতাড়ি। এমন বলে ধর্মশিবিরের বাড়ি গিয়ে গোপীর সাথে দিব্যার বিয়ে ঠিক করে চলে যায়। এইসব জেনে পাশের বাড়ির বুড়ি এসে, এ আবার কি, সোনার মতন দেখতে মেয়েটার ওই মন্দবুদ্ধি ছেলের সাথে দেবে? এ ছাড়া ওর গণ্ডসর্প দোষ আছে। যদি এই গণ্ডসর্প দোষের সাথে বিয়ে করাও 1 বছরের মধ্যে মারা যাবে। কাকি, আমি সেই ছেলেটাকে দেখেছি। তার গলায় সাপের চিহ্ন আঁকা আছে। তার নাম গো অক্ষর দিয়ে শুরু হয়। আমার মেয়ে দিব্যার মতন তারও গণ্ডসর্প দোষ আছে। তাই আমি তাদের বিয়ের জন্য রাজি হয়ে গেলাম। এদের বিয়ে দিয়ে আমি নিজে তীর্থস্থানে চলে যাব। দেখতে দেখতে দিব্যা আর গোপীর বিয়ে হয়ে যায়। মা নিজের কথা মতে গ্রাম প্রধানের সামনে বড় ছেলে প্রসাদ আর ছোট ছেলে বুজ্জির মতে সম্পত্তির ভাগ করার পরে গোপীর ভাগে গ্রামের শেষে একটা বঞ্জর জমিন, একটা ছোট বাড়ি, 2টো মোষ আর 4টে গরুই পড়ল। অমৃতওয়ালিও গোপীর সাথেই থাকবে বলে ওই ছোট বাড়িতে চলে এলো। দিব্যা গোপীকে বোঝাতো, তাই ওদের কাছে যা ছিল তার মধ্যেই জীবনযাপন করছে। ওদিকে নাটাভূত নিজের বন্ধুকে বিভ্রমপুরের অদ্ভুত কথার সব জানিয়ে, বন্ধু, আমি মন্ত্র কাকি কিংবা জমাতগির মহারিষের সঙ্গে দেখা করতে পারবো না। তুমি মহুয়া গিয়ে কাকিকে নিয়ে এসো। আমি যেতে চাই, কিন্তু আমার বউ তো এখন গর্ভবতী। তুমি জানো যে আমার আগে পেছনে কেউ নেই। আমি এই সময়তে নিজের স্ত্রীকে একলা ছেড়ে যেতে পারবো না। একবার বাচ্চা জন্ম হয়ে যাওয়ার পরে আমি চলে যাব। ঠিক আছে ঠিক আছে, প্রাণে আসার মতন এখন স্থিতি নেই সেই গ্রামে। তোমার বাচ্চা হওয়ার পরে তুমি যাও, আমি তোমার সঙ্গেই থাকবো। এমন ছিল ওদিকে অমৃতবল্লী অসুস্থ হয়ে বিছানা ধরে নেয়। 2টো মোষের দুধ বিক্রি করে যেমন তেমন করে বাড়ি চালাচ্ছ, কিন্তু মায়ের চিকিৎসার জন্য তো অনেক টাকা লাগবে। তো আমি কি নিজের বড় আর ছোট ভাইয়ের থেকে টাকা চাইবো? না, ওরা বলেছে শাশুড়ি মা ওদের দায়িত্ব না, ওরম লোকেদের কাছে কিভাবে চাইবো? তো কি করি? তাদেরকে পিটিয়ে দিয়ে পয়সা নিয়ে আসি? ও, আমার মানে ওটা না, আমাদের নিজের টাকা দিয়ে শাশুড়ি মার চিকিৎসা করতে হবে। আমাদের কাছে যে মোষটা আছে ওকে বিক্রি করে টাকা নিয়ে এসো। যেমন ওর বউ জানালো, ও মোষটাকে নিয়ে পাশের গ্রামে জঙ্গলের রাস্তা দিয়ে গেল। কড়া রোদের জন্যে ও রাস্তার মধ্যিখানেই শুয়ে পড়ল। যখন উঠল অনেক অন্ধকার হয়ে গিয়েছিল। এ কি, রাত হয়ে গেছে। হেঁটে যাব তো অনেক দেরি হয়ে যাবে। সকাল হওয়ার আগেই বাজার পৌঁছাতে হবে। এমন ভেবে মোষের উপরে চড়ে বসে ওর শিং ধরে অনেক জোরে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। ঠিক ঘন জঙ্গলের মধ্যিখানে ব্রিজের উপরে দাঁড়িয়ে অনেক খিদে পেয়েছে, কোন গাছে ফল থাকবে এমন ভেবে চারিদিকে দেখছে। গাছের উপর থেকে 2টো ভূত ওকে দেখছিল। আরে বাপরে, জমদূত আমাদের জন্য গাছে চড়ছে। হ্যাঁ হ্যাঁ, কালো মহিষ এসেছে, তার মানে নিশ্চয়ই যমদূত হবে। এর আগে সে আমাদেরকে জমলোকে নিয়ে যায়, তার আগেই আমরা পায়ে পড়ে ক্ষমা চেয়ে নিই। গোপী ওই ভূতেদের কথা জানতো না, কিন্তু সংযোগে ভূতদের বরগাছের ডাল থেকে মোষটাকে বেঁধে গোপী এটা দেখছিল যে কোন গাছে ফল লেগে আছে। তখন 2টো ভূত ওর পায়ের কাছে পড়ে যায়। আমাদের ছেড়ে দাও প্রভু, তোমার যা দরকার আমরা তাই দেব। হ্যাঁ, তোমার যা দরকার আমরা তাই দেব। গোপী প্রথমবার ভূত দেখেছিল, তার উপরেও মন্দবুদ্ধি ছিল আর জেদিও ছিল। একদম ভয় না পেয়ে ভূতেদের ওপর থেকে নিচে দেখে দেখে,
এই মহিষটাকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করার সময় নেই, একে এইখানেই বিক্রি করে দিয়ে বাড়ি চলে যাই। আমার কিছু দরকার নেই, শুধু এই মহিষটা নিয়ে যাও আর পয়সা দিয়ে দাও। ও শুধু এতটুকু? এক্ষুনি দিয়ে দিচ্ছি। এমন বলে ও বট গাছের ডালের উপরে গিয়ে একটা থলে নিয়ে এসে গোপীকে দেয়। গোপী দেখলও না যে থলের মধ্যে কি আছে, মোষকে ওখানেই ছেড়ে চলে যায়। এ কি, এই মহিষটাকে ছেড়ে দিয়ে চলে গেল? এই মহিষ তো তার বাহন না। আরে এ কি যমদূত নয় নাকি? আরে যমদূত, দেখলি না গলার মধ্যে সাপের চিহ্ন ছিল? তার মানে সেটাই সাপদণ্ড। হ্যাঁ, যদি যমদূত ছিল তাহলে সে টাকা চাইলো কেন? আরে তুমি পেট ভরার জন্য খাবার খাও না সন্দেহ? আমি খুশি যে আমি যমদূতের হাত থেকে বেঁচে গেলাম, কিন্তু তুমি তো তোতার মতন প্রশ্নই জিজ্ঞেস করে চলেছো। ঠিক আছে ঠিক আছে, আমি অন্য কোনো প্রশ্ন করব না, কিন্তু এই মহিষের এখন আমরা কি করব? রান্না করে খেয়ে নি কি? কি যমদূতের মহিষকে খেয়ে যাবে? সে যদি ফিরে আসে তাহলে সে আমাদের খেয়ে ফেলবে। একে ঘাস খাওয়াও। আগে লাশেদের রক্ষা দিতাম, এখন এই মহিষটাকে দিতে হবে। ছি ছি, এটা কোনো জীবন? চলো। আমরা তো সকালবেলা বাইরে আসি না, যদি সকালে কোনো লোক এই মহিষটাকে নিয়ে চলে গেল তো? হ্যাঁ হ্যাঁ, বিনামূল্যে পেলে গরুর গোবরটাও ছাড়ে না এরা। দুধ দেওয়ার পশু পেয়ে যায়, তাহলে ছাড়বে কি? ছাড়বে না, দড়ি কেটে নিয়ে চলে যাবে। জিলজিল জিগা, খাও কাজা, বাজো বাজা। যখন এমন মন্ত্র পড়ল, মোষের গলা দড়িটা চকচক করে উঠল। এই দড়ি কাটা মানুষের পক্ষে আর সম্ভব নেই। ভূতেদের দেওয়া থলি নিয়ে বাড়িতে গিয়ে বউয়ের হাতে দিয়ে দিল। থলেটা যখন উল্টো করল, 20টা সোনার মুদ্রা পড়ল। এ কি, আমাদের মোষগুলো যার মূল্য অর্ধেক মুদ্রার থেকেও কম, কে 20টা সোনার মুদ্রা দিল? জঙ্গলে যা কিছু হয়েছিল গোপী সব বলল। বাবা রে, ভূত! ওই ভূতগুলো আমাদের মোষগুলোকে মেরে খেয়ে ফেলবে গো। কিন্তু তুমি সুরক্ষিত ফিরেছ, এটাই যথেষ্ট। গোপী যে সোনার মুদ্রাটা এনেছিল সেটা দিয়ে ভালো চিকিৎসা করলো মায়ের। ওদিকে সোমেশের বউয়ের ছেলে হলো। পাশের বাড়ির কাকির কাছে বউ আর ছেলেকে রেখে সোমেশ বেরিয়ে পড়ল। ওদিকে ত্রিপুরাতে বারান্দায় শুয়ে থাকা গোপীর কানে বউয়ের কথাগুলো ভেসে আসলো। ওগো, ওই ভূতেরা আমাদের মোষগুলোকে মেরে খেয়ে ফেলবে। ওই কথাগুলোতে ভয় পেয়ে উঠে গেল। ছাদের থেকে একটা কুঠারি নিয়ে জঙ্গলে চলে গেল। দৌড়ে গিয়ে ওই ঘন জঙ্গলের মাঝখানে ব্রিজের উপরে গিয়ে দেখলো ওর মোষ ওখানেই ছিল। হ্যাঁ, আমার মহিষ এইখানেই আছে। এটা ভেবে দড়িটা খুলতে গেল, কিন্তু গাঁটটা খুলছিল না। কুঠারি দিয়ে কাটার পরেও দড়িটা ছিঁড়ছিল না। এ কি, কুড়ুলের মারেও দড়িটা কাটছে না। চলো গাছটাকে কেটে ফেলি। যখন গোপী গাছটাকে কাটতে শুরু করলো, তখন ভেতরে ভূতটা জানতে পেরে গেল। ওরা বলল, আরে যমদূত কি ভেতরের 5টা পিশাচের ব্যাপারে জেনে গেল নাকি? এরম ভেবে গোপীর কাছে প্রার্থনা করছে। অনিবার্য পরিস্থিতিতে আমরা পিশাচদের রক্ষা করছি, আমাদের ছেড়ে দিন যমদূত মশাই। যমদূত কে? আমার নাম গোপী, আমাকে আমার মহিষ দিয়ে দাও, আমি চলে যাব। কিন্তু এ কেমন দড়ি, কুড়ুলের মারেও এটা কাটছে না। আমি বলেছিলাম এটা যমদূত নয়, চলো একে ভেতরে নিয়ে যাই। গোপীকে ধরে গাছের ভেতরে নিয়ে যায়। ভেতরে সোনা, গুহাটা সোনার মুদ্রা দিয়ে ভরা। মাঝখানে একটা কাঁচের বাক্সে কিছু কঙ্কাল রাখা আছে। ভূতেরা গোপীকে ভেতরে একটা দড়ি দিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখে। শিগগিরই আমাদের গুরুর 4 জন ছেলের সঙ্গে উঠবে, ততক্ষণ এখানেই ঝুলতে থাকো। গোপী নিজের শরীরে জোর দিয়ে দড়ি ছেড়ে পালানোর চেষ্টা করছে, কিন্তু এমনটা করতে পারছে না। ওদিকে সোমেশের নাটাভূত যা কিছু ওকে বলেছিল মন্ত্র জানা কাকিকে জানিয়ে কাকিকে নিজের সাথে নিয়ে আসে। কাকি, আমি তোমার সঙ্গে দেখা কি করে করি? আমি যদি নিজে তোমার কাছে আসবো তো আপনার আয়ু কমে যাবে, এমন ভূত আত্মা অভিশাপ দিয়েছে। গাবরা জামা, গাবরা জামানজো, গাবরা জামান, গাবরা জামানজো। যেই মন্ত্র জাপ করা হলো, তা বহুমূল্য কমরদানি এসে গেল। এটা ডিম্বু কমরদানি, যদি এটা পড়ে থাকো তুমি যেই মনে করবে আমি এসে যাব।
যখন আমি ডাকবো তুমি শুনতে পারবে। ওরেট মিরেট মিরেট ওরেট, খুব ভালো খুব ভালো। ওই গ্রামের সমস্যাটা কি? 18 বছর আগে বিভ্রমপুরে দুর্ভিক্ষা পড়েছিল। জলের এক ফোঁটার জন্য লোকেরা খুবই কষ্ট পাচ্ছিল। একটা স্বামী এসে, তোমার গ্রামে একটা দেবতা আছে, তার নাম হলো বিভ্রম। 1000 বছর আগে যখন এর থেকে বেশি বড় দুর্ভিক্ষা আসলো, শিবেরই বংশের 18 বছরের একটা মেয়ে গ্রামের ভালোর জন্যে সীমার দেবীকে নিজের প্রাণ বলিদান দিল, আর এই গ্রামকে রক্ষা করে থাকা দেবী হয়ে উঠল। সেইটা বিভ্রম দেবী। সেই সময় বানানো থাকা সেই মণ্ডপ মাটির গর্ভতে চলে গেছে। এইখানে খুঁড়ুন। স্বামীর বলে থাকা জায়গাতে খোঁড়ার পরে সেইখানে বিভ্রম দেবীর মূর্তি পাওয়া গেল। সেই শিলাকে মণ্ডপে রাখাতেই জোরে বৃষ্টি শুরু হলো। ঠিক সেই সময়তে ভূগর্ভতে থাকা সেই মূর্তির উপরে জল পড়াতে সেইটাতে ফাটল পড়ে। এই দেখে গ্রামের সবাই ভয় পেয়ে যায়। ভয় পাবেন না, স্বর্ণ প্রতিমা বানিয়ে দিয়ে আবার বসানো হবে। এমন বলে গ্রামের প্রত্যেকটা ঘর থেকে সোনা বের করা হয়। 86 কিলো ওজনের একটা মূর্তি বানিয়ে গ্রামের মাঝখানে থাকা মণ্ডপে রেখে দিয়ে শুভ মুহূর্ততে স্বামী মূর্তি প্রতিষ্ঠা করলো। এত দামি মূর্তির সুরক্ষার দরকার পড়বে, তার জন্য চারদিকে 4টে পেহলওয়ানকে রাখা হলো। এরা 4 জন শ্রীচারী বংশের থেকে ছিল, তাই এদের শ্রীচারীর সেনা বলা হয়। এদের হারানো খুবই কষ্টকর, কিন্তু গ্রহণের দিনে মূর্তি নিজের শক্তি হারিয়ে ফেলে। প্রত্যেক গ্রহণের সময় 4 জন শ্রীচারী রথের মধ্যে চড়িয়ে গ্রামের চারিদিকে পরিক্রমা করে। সেই সময়তে মূর্তি দেখা মানা। গ্রামের সব লোকেরা রথ ঘোরার সময় নিজের আলো বন্ধ করে ঘরের ভেতরেই থাকে। গ্রহণকাল শেষ হওয়ার পরে, পরিক্রমা শেষ হওয়ার পরে রক্ত দিয়ে অভিষেক করলে আবার ওর শক্তিটা ফিরে এসে যায়। এইভাবে 4 বছর অবধি লোকেরা সমৃদ্ধ থাকতে পারবে। কিন্তু অন্যদিকে একটা গুফার মধ্যে একটা দল থাকে। তারা গ্রামে ঢুকে গ্রামের লোকেদেরকে মেরে সোনা নিয়ে যায়, আর মাঝখানে থাকা সেই বট গাছের তলার গুফার মধ্যে সব লুকিয়ে দেয়। তার মধ্যে একজন বিম্ভু, যার কাছে শূদ্র শক্তি ছিল, সে নিজের 4টে ছেলের সঙ্গে সেই দলে একটা সামান্য লোকের মতন সেখানে ঘুরে বেড়াতো। পুরো গুফা সোনাতে ভরে গেলে এদেরকে মেরে ফেলবো, আমরা সবাই সোনার মালিক হয়ে যাব। কিছুদিন পরে চোরের দলের মধ্যে একজন এসে, প্রস্তুতি নাও, এখান থেকে 3টে গ্রামের পরে বিভ্রমপুর নামের একটা গ্রাম আছে। বেচারা লোকেরা বাইরে সোনার মূর্তি লাগিয়ে দিয়ে পুজো করছে। কি করে এই চোরের দলেদের বিভ্রমপুরের সেই 46 কিলো সোনার মূর্তির ব্যাপারে জানতে পারে? সেদিনকে চন্দ্রগ্রহণের কারণে নিয়ম মতে গ্রামের সবাই ঘরের ভেতরেই ছিল আর দরজা বন্ধ করে রেখেছিল। 4 জন শ্রীচারী শক্তিহীন মূর্তিকে রথের উপরে বসে গ্রামের পরিক্রমা করছিল। তখনই সেই 16 জন ডাকু ওদের উপরে হামলা করে দেয় আর ওদেরকে মেরে দিয়ে শ্মশানের কুয়োতে ফেলে দেয়, আর সেই মূর্তিটা নিয়ে যায়। পরের দিন লোকে জানতে পারে যে গ্রামে মূর্তি নেই। তখন গ্রামের সকলে মিশে বিভ্রম দেবীকে কথা দেয়, যতক্ষণ বিভ্রমের মূর্তি লাগিয়ে দিয়ে আবার স্থাপিত না করা হচ্ছে ততদিন গ্রামে কেউ বিয়ে করবে না আর কোনো ভালো কাজও করবে না। সেই দিনের পর থেকে বিভ্রমপুরে বৃষ্টি হয়নি, আবার সেই দুর্ভিক্ষা এসে যায়। কিন্তু প্রত্যেক রাতে মরে থাকা শ্রীচরীরা গ্রামের মধ্যে সেই রথ নিয়ে ঘুরতে থাকে। এবং গ্রহণ শেষ হওয়ার পরেও ওরা দেবী বিভ্রমের মূর্তিতে রক্ত অভিষেক করে তাকে শান্ত করতে পারেনি, তাই তারা ভূত হয়ে প্রত্যেকদিন গ্রহণ ভেবে খালি রথ নিয়ে ঘুরে বেড়ায়। কাকি গ্রামে কেউ উৎসব অনুষ্ঠান না মানিয়ে এই দুর্ভিক্ষার কারণে একটা রুটি খেয়ে জীবনযাপন করছে। চলো তাহলে ত্রিপুরা যাই। কি বিভ্রমপুরে সমস্যা, তাহলে ত্রিপুরা কেন? কিন্তু সমাধানটা ত্রিপুরাতে আছে। কিছুদিন আগে দিব্যা নামের একটা মেয়েকে ওর বাবা ত্রিপুরার থেকে এনেছিল। ওই মেয়েটার হাতে 8টা পাওয়ালা মাকড়সার চিহ্ন ছিল। তখনই বুঝেছিলাম ওর জন্ম কোনো বিশেষ কারণে হয়েছে। তাই আমি ওদেরকে যখন জনমদিগ্গি মহর্ষির কাছে পাঠালাম, তখন জানতে পারলাম যে ও সিদ্ধেশ্বরী বংশের মেয়ে। ও সিদ্ধেশ্বরী বংশের বিভ্রমের বংশজের মেয়ে। মহর্ষি জনমদিগ্গি আমাকে জানালো যে কি করতে হবে। চলো ত্রিপুরা।
ত্রিপুরাতে দিব্যার বাড়ি এসে যখন জিজ্ঞাসাবাদ করা হলো, কাকি আমার বর জঙ্গলে গেছে, 2 দিন হয়ে গেছে, ও এখনো ফিরলো না, ওনাকে একটু বাঁচাও তুমি। বাঁচাবো, নিশ্চয়ই বাঁচাবো, কিন্তু গ্রামের সবাই ওকে মন্দবুদ্ধি কেন বলছে? পাগলদের মতন ব্যবহার করে, এইসব কেন বলছে? গোপীকে ছোটবেলার থেকেই না এমন? না কাকি, ও যখন বাচ্চা ছিল খুব ভালো ছিল। একদিন আমরা বাপের বাড়ি থেকে আসছিলাম, অনেক অন্ধকার হয়ে গিয়েছিল, তাই আমরা একটা মণ্ডপে ঘুমিয়ে পড়লাম। অন্ধকারে ওর ছোট ভাইকে সাপ কামড়াতেই যাচ্ছিল। তখন গোপী মাঝে এসে গেল আর সাপ ওর পায়ে কামড়ে দিল। ওখানেই ও অজ্ঞান হয়ে মণ্ডপে যে মূর্তিটা ছিল তার উপরে পড়ল। ওর মাথা ফেটে রক্ত পড়ে মূর্তিও রক্তাক্ত হয়ে গেল। মূর্তির হাতটা ভেঙে গেল আর ওর পুরো শরীর নীল হয়ে গেল। মূর্তির থেকে একটা আলো বেরোলো আর গোপীর উপরে পড়াতেই শরীর সামান্য হয়ে গেল, কিন্তু ঘাড়ের উপরে সাপের মতন চিহ্ন হয়ে গেল। ও চোখ খুলল। মূর্তি আমাদের জন্যই ভেঙেছিল। গ্রামের লোকেরা জানতে পারলে ঝগড়া করবে বলে আমরা ওখান থেকে তাড়াতাড়ি ফিরে এলাম। তখন থেকে গোপী বয়সে বাড়লো কিন্তু বুদ্ধি বাড়লো না। নাটা ভূত, যাও গিয়ে গোপীর খোঁজ করো, দেখো। बम बगीनी बगूते बम बजीरे हम हरगे कदते इदा कजीरे उड़ते निड़ते बूम बुस स्वाहा उड़ते निड़ते हम हो स्वाहा। মন্ত্র জাপ করতে করতে একটা বাঁদরের মতন গাছের ডালগুলোকে ধরে ধরে উড়ে উড়ে ব্রিজটার কাছে আসলো। নাটাভূতের পেছনে মন্ত্র কাকি, দিব্যা আর সোমেশও যাচ্ছিল। অন্ধকার হয়ে গিয়েছিল, চন্দ্রগ্রহণের সময় শুরু হয়ে গিয়েছিল। ডিম্বু উঠে পড়ল। ভূত বমুতা তন্ত্রে সুরনর পরি বমুরা তন্ত্রে হুম হম ফট। এই মন্ত্রটা জাপ করতে করতে ওর 4টে ছেলে কাঁচের জারটা ভেঙে বেরোলো। নাটা ভূতের পেছু করতে করতে কাকিরাও গুপ্ত গুহায় এসে ওদের দেখে, তোমরা সব কে? একটা অর্ধেক মৃতদেহ মনে হচ্ছে, আমাদের গোপীকে বন্দি কেন বানিয়েছো? সে আমাদের কোনো কাজের নয় রে বুড়ি, আমাদের জন্য শুধু মূর্তিটাই দরকার। উড়তে নিড়তে নিড়তে উড়তে আমাদের কাকিকে বুড়ি বললে আমি তো শেষ দেখবো কিন্তু। এটা বিভ্রমের প্রতিমা। জনম তো গিয়ে এসো, যেখানেই থাকো। তুমি আমাদের কিচ্ছু করতে পারবে না, আমরা অনেক আগেই বিভ্রমকে খুশি করে দিয়েছি। তোমার প্রাণ বিভ্রমের নামে। যেদিন আমাদের দলে এই মূর্তিটাকে চুরি করেছিল সেদিনকেই আমি জানতে পেরে গেছিলাম এইটা কোনো সাধারণ মূর্তি নয়, এইটা অনেক মহিমাবান। সব দিনে দিব্য শক্তি রাখা সেই বিভ্রমের মূর্তি গ্রহণের সময় একটা খারাপ শক্তি হয়ে যায়, তাই গ্রহণের সময় সীমার বাইরে সেই মূর্তিকে 4টে রক্ষক দিয়ে বাইরে পরিক্রমা করানো হয়। গ্রহণ শেষ হওয়ার পরে বিভ্রম প্রতিমাতে রক্ত অভিষেক করতে হয়। সে অভিষেক হওয়ার পরে তার তেষ্টা তৃপ্ত হওয়ার পরে দুষ্ট শক্তি শেষ হয়ে দিব্য শক্তি আসে। আমার আর আমার ছেলেদের কোনোদিন মৃত্যু না আসে, তাই যারা এই মূর্তির আগে গ্রহণের সময়তে নিজেদের প্রাণের বলিদান দেয় তারা প্রত্যেক 14 বছরে আসা একটা চন্দ্রগ্রহণের সময়তে আবার জীবন পেয়ে যাবে। তারপরে বিভ্রমের মূর্তিকে রক্ত অভিষেক করলে আমাদের কোনোদিন মৃত্যু হবে না। আমাদের দলের লোকেদেরকে আর আমাদের 4টে ছেলেকে বিষ খাইয়ে দিয়ে মেরে এই গুফাতে মেরেছিলাম। নিজের শূদ্র শক্তি দিয়ে 2টো ভূতের আবিষ্কার করে 5টা লাশ আর সোনাগুলো রক্ষা করার জন্য রেখে দিয়ে আমরা বিভ্রমের সামনে বলি দিলাম। আজ আমাদের ইচ্ছে পূরণ হতে চলেছে। আজকে আমাদের সামনে দাঁড়ানোর মতন কেউ নেই। এরম বলে সে অর্ধেক মানুষগুলো অর্ধেক শবের রূপে রক্ত অভিষেক করতে যাচ্ছে। গাবরা জামান গাবরা জামানজু গাবরা জামান গাবরা জামানজু। মন্ত্র ডান্ডা দিয়ে গোপীকে ছাড়ায়, ওই 5 জনকে অনেক মুশকিলে ঠেকায়।
জনমদগ্গী মহারিষি ওই সময়ের মধ্যে এসে ওই 5 জনকে থামায়। নাটা ভূত ওই রক্ষা করা ভূতগুলোকে মারে। গোপী ওদেরকে থামানোর জন্য অনেক শক্তি লাগায়। গোপীকে বিম্বু উঠিয়ে ফেলে দেয়। ও গিয়ে বিভ্রমের মূর্তির উপরে পড়ে। ওর মাথা ফেটে গোপীর রক্তে মূর্তি রোগে গেল। যেহেতু গ্রহণের সময় শেষ হয়ে গিয়েছিল, রক্ত অভিষেক হওয়ার পরে বিভ্রমের দৈব শক্তি আসার পরে 5 জনকে মেরে ভস্ম করে দেয়। বিভ্রমের বংশের দিব্যার হাত দিয়ে বিভ্রমপুরে স্বর্ণ প্রতিমা স্থাপনা করা হলো। বৃষ্টি হলো, গ্রামের সব লোকেরা খুশি হলো। বিভ্রম শিলাতে মাথা ফোটানোর পরে গোপীর মন্দবুদ্ধিও চলে গেল। বট গাছের তলায় যে সোনাগুলো পাওয়া গেছিল সেগুলো গরিবদের মধ্যে দেওয়া হলো। নাটা ভূত আর সোমেশ দুজনে পায়ে হেঁটে নিজেদের গ্রামের দিকে চলে গেল। আরে বাটকুল, এত গম্ভীরভাবে তুই কি ভাবছিস? ওরাত মিরাত মিরাত উড়াত, সেই বট গাছের তলায় এতগুলো সোনার মাঝখানে তাবার পয়সার একটা থলি রাখতে পারলো না? কি অসুবিধা হতো ওদের, আর আমি পেট ভরে খেতাম না। কিন্তু তুমি তো লাশে রেখে থাকা সেই তাবার পয়সা খাও। মনে হয় তোমার কুৎসিত ভাব দূর করে দিয়ে তোমার চোখ খারাপ হয়ে গেছে। ওই বিম্বু আর ওর 4টা ছেলে লাশ নয় তো কি শ্মশান নাকি?